গল্পটার নাম হলো এক্সুমা। এক্সুমার মানে হলো আগের থেকে গাড়া লাশকে খুদে বের করা। গল্পর শুরুতে দুটো সামনকে দেখানো হয়, হারিম আর বঙ্গিল। একটা কেস হ্যান্ডেল করার জন্যে এরা আমেরিকা যাচ্ছিল। এখানে বলা হয় যে এই পৃথিবীতে দু রকমের জায়গা আছে। একটা জায়গায় মানুষ বাস করে আর আরেকটা জায়গায় নেগেটিভ এনার্জিজ যেমন ভূত পিশাচ দুষ্টু আত্মা বাস করে। যখন নেগেটিভ এনার্জিজ নিজের জায়গা ছেড়ে মানুষের জায়গায় প্রবেশ করে তখন ওদের থেকে ছাড়া পাওয়ার জন্যে ডাকা হয় শামনকে। হারিম আর বঙ্গিল আমেরিকা যায় একটা বাচ্চার যাচ করতে। বাচ্চাটা জন্মানোর পর থেকে শুধু কাঁদছিল। ওকে চুপ করানোর জন্যে ডাক্তাররা ওকে নেশার ওষুধ দিয়ে রেখেছিল। কোনো ডাক্তারই বাচ্চাটার কাদার কারণ বুঝে উঠতে পারছিল না। বাচ্চাটার মা এই সামনটা মনে বিশ্বাস করতো না। কিন্তু যখন হারিম বাচ্চার উপর একটা অনুষ্ঠান করে বলে দেয় যে পরিবারে অন্য একজনও এরকম ভাবেই ভুগেছে, ও শক হয়ে যায়, কারণ হারিমকে এই ব্যাপারে কেউ কিছু জানায়নি। হারিম আর বঙ্গিল বাচ্চাটার বাবা পার্কের সাথে দেখা করে। ওই নিজের বাচ্চার জন্যে ওদেরকে ডেকেছিল। পার্ক ওদেরকে পুরো ঘটনা বলে যে ওদের পরিবারের প্রথম বাচ্চারা এমনভাবেই ভুগে। হারিম বলে পার্কের ঘরে ঢোকার সময় ওকে একটা ছায়ার অনুভূতি হয়েছিল। ও পার্ককে বলে যে ওই ছায়াটা ওর দাদুর। ও বলে যে ওর দাদুকে ভালোভাবে দফন করা হয়নি, যার জন্যে ওনার আত্মা শান্তি পাচ্ছে না। তাই উনি আপনাদের ওপর রেগে রয়েছেন আর নিজের রাগ আপনাদের ওপর বের করছেন। পার্ক হারিম থেকে এর উপায় জিজ্ঞেস করে। হারিম বলে এই কাজটা একলা আমার পক্ষে করা সম্ভব নয়, এই কাজে আরও বিশেষজ্ঞের দরকার হবে। সিন শিফট হয় কিমের ওপর। হারিম যেই বিশেষজ্ঞের কথা বলছিল ওটা কিমি ছিল। ও ফেংশুই মাস্টার ছিল। ওর কাজ ছিল মরা মানুষের শরীর গাড়ার জন্যে ঠিক জায়গা খোঁজা যাতে ওদের আত্মা শান্তি পায়। কিম একটা কেস হ্যান্ডেল করছিল যেখানে একটা দিদার আত্মা শান্তি পাচ্ছিল না, কারণ ওনার নাতি ওনার নকল দাঁত নিজের কাছে রেখে নিয়েছিল। দিদার আত্মা তার নিজের নকল দাঁতের সাথে জড়িত ছিল, তাই ওনার আত্মা শান্তি পাচ্ছিল না। কিমোর নকল দাঁত ওই কফিনে রেখে দেয় আর এই কেসটা এখানেই সলভ হয়ে যায়। হারিম আর বঙ্গিল কিমের সাথে দেখা করে আর ওই বাচ্চার কেসের ব্যাপারে ওকে বলে। অন্যদিকে পার্কের মা যখন জানতে পারে যে পার্ক নিজের দাদুর 100 বছর পুরনো কবর খোদাবে, ওনাকে এই জিনিসটা ঠিক লাগে না। উনি পার্ককে এই ব্যাপারে আবার চিন্তা করতে বলে। উনি এটাও বলে যে পার্কের পিসি মানে দাদুর মেয়ে এর জন্যে রাজি হবে না। অ্যাকচুয়ালি পার্কের মা ভয় পাচ্ছিল যে এত বছর পর যদি দাদুর কবর খোদানো হবে তাহলে কিছু ভালোর জায়গায় কিছু খারাপ না হয়ে যায়। পার্ক ওর মায়ের কথা শোনে না, কারণ ও শুধু নিজের বাচ্চাকে বাঁচাতে চাইছিল। পার্ক কোরিয়া আসে নিজের দাদুর কবর খোদাতে। ও যখন কিমের সাথে দেখা করে ও কিমকে নিজের দাদুর ব্যাপারে কোনো ইনফরমেশন দেয় না। পার্ক ওকে নিজের দাদুর কফিন না খুলেই কফিন শুদ্ধই জ্বালাতে বলে। এসব জিনিস কিমের অনেক আজব লাগে। কিম আর বাকি সবাই ওই জায়গায় যায় যেখানে পার্কের দাদুকে কবর দেওয়া হয়েছিল। কিম যখন কবরের মাটিকে যাচ করে ওকে ওখানে নেগেটিভ এনার্জির অনুভূতি হয়। কিম পার্ককে জিজ্ঞেস করে যে ওর দাদুর কবরের জন্যে এই জায়গাটা কে ডিসাইড করে দিয়েছিল। পার্ক বলে কিসুনে নামের একটা সন্ন্যাসী ছিল, সেই এই জায়গাটা ডিসাইড করে দিয়েছিল। কবরে কোনো নাম লেখা ছিল না, শুধু কয়েকটা নম্বর লেখা ছিল। পার্ক ফ্যামিলি অনেক ধনী ছিল, ওই হিসেবে দাদুর কবরটা অনেক সিম্পল ছিল। কিমের কারণ পার্ককে জিজ্ঞেস করে। পার্ক ওকে বলে আগের জমানায় গ্রেভ রবার্স হতো, যারা গ্রেভ মানে কবর খুলে ভিতরের সব মূল্যবান জিনিস চুরি করে নিত। এই কারণেই কবরটা অনেক সিম্পল রাখা হয়েছিল। কিম পার্কের জবাবে সন্তুষ্ট হয় না। ওর মনে হয় যে পার্ক কিছু লুকোচ্ছে। ও পার্ককে বলে দেয় যে ও এই কাজটা করতে পারবে না আর ওখান থেকে চলে যায়।
কিম এই কাজটা না করার কারণ সবাইকে বলে যে এই কাজটা অনেকই রিস্কি, এই জায়গার মাটি অভিশপ্ত, এখানে শুধু নেগেটিভ এনার্জি আছে, যারা যারা এই কাজে যুক্ত হবে সবাই ভুগবে। কিম হারিমকে জিজ্ঞেস করে, তুমি ওখানে শিয়াল দেখেছিলে তো? অ্যাকচুয়ালি হারিম আর কিম কবরের পাশে শিয়াল দেখেছিল। নর্মালি শিয়ালরা কবরের আশেপাশে থাকে না, শিয়ালদের কবরের পাশে থাকা অশুভ সংকেত ছিল। পরের সিনে হারিম, কিম আর পার্ক দেখা করে। পার্ক নিজের বাচ্চার ব্যাপারে বলে যে ও নিজের বাচ্চাকে খুব ভালোবাসে। কিমও বলে যে ওরও একটা মেয়ে আছে যার বিয়ে হতে চলছে। পার্ক কিমকে বলে, প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। কিম বলে, আগে তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। এখন পার্ক মানে না যে ও কিছু লুকোচ্ছে। কিম বলে, তোমার দাদুর কবরে নাম লেখা ছিল না, কিন্তু ল্যাটিটিউড আর লঙ্গিটিউড লেখা ছিল। তুমি বললে ওই জায়গাটা কিসুনে নামের একটা সন্ন্যাসী ডিসাইড করেছিল, কিন্তু কিসুনে নামের কোনো সন্ন্যাসীর ব্যাপারে আমি নিজের জীবনে শুনিনি। কিসুনে যদি ইচ্ছে করে এত খারাপ জায়গা কবরের জন্যে চুজ করেছে আর তার ওপর প্রপার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড লিখেছে, তাহলে এর পিছনে নিশ্চয়ই ওর কোনো কারণ হবে। আর এই ভেবে ভেবে আমি কাঁপছি, আমাকে এটা ঠিক লাগছে না। তখনই হারিম বলে, কিন্তু আমরা এই বাচ্চাটাকে এইভাবেই ছেড়ে দিতে পারি না। ও কিমকে বলে যে কবর খোদার সময় আমি একটা রিচুয়াল করব, যেখানে আমি জানোয়ারদের বলি দেব, যেটা দিয়ে কবর খোদার যাও নেগেটিভ ইম্প্যাক্ট হবে ওটা জানোয়ারদের ওপর হবে, আমাদের ওপর হবে না। বাচ্চাটার কথা ভেবে কিম এর জন্যে রাজি হয়ে যায়। পরের দিন অনুষ্ঠানের প্রস্তুতি হয়। পার্কের পিসি যে কোরিয়াতেই থাকতো সেও ওখানে আসে। অ্যাকচুয়ালি পার্কের মাই ওনাকে এই ব্যাপারে জানিয়েছিল। রিচুয়াল শুরু হয়, ওয়ার্কারগুলো কবর খোদা শুরু করে। হারিম অনেক ভয়ঙ্করভাবে নাচতে শুরু করে। ও জানোয়ারদের শরীর চাকু দিয়ে কাটে আর নিজের মুখে রক্ত লাগায়। এসব রিচুয়ালেরই অংশ ছিল। দাদুর কফিন বের করা হয়। ইয়ং যে কিমের সাথী ছিল, কফিনটাকে নিজের গাড়িতে ভরে ওটা জ্বালানোর জন্যে বেরিয়ে পড়ে। ওই ওয়ার্কারগুলো যারা কবর খুঁড়েছিল ওদের মধ্যে একজন কবরের জায়গায় একটা মানুষমুখী সাপ দেখে। ও ভয়ের চোটে সাপটাকে মেরে ফেলে। তখনই হঠাৎ অনেক হাওয়া চলতে লাগে আর বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। কিম পার্ককে ইনফর্ম করে যে বৃষ্টি হওয়ার কারণে ওর দাদুর বডিটা আজ জ্বালানো যাবে না, কারণ বৃষ্টির দিনে কোনো মানুষের বডি জ্বালালে তার আত্মাকে মুক্তি মেলে না। পার্ক এই কথাটা নিজের পিসিকে বলে। ওর পিসি এমনিতেও নিজের বাবার কফিন জ্বালাতে চাইছিল না। ও চাইতো যে একটা ভালো জায়গা দেখে ওর বাবার কফিনটাকে আবার গেড়ে দিতে। ও পার্ককেও এই ব্যাপারে আবার ভাবতে বলে। দাদুর কফিনটাকে পাশেই একটা হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। মর্গ থেকে কিম একটা টেম্পেলের জন্যে বেরিয়ে যায়, যেটাও দাদুর কবরের পাশে দেখেছিল। টেম্পেলের মঙ্ক থেকে কিম কিসুনের ব্যাপারে জিজ্ঞেস করে। মঙ্ক ওকে বলে যে ও কিসুনে নামের কোনো সন্ন্যাসীর ব্যাপারে কখনো কিছু শোনেনি। কিম ওর থেকে পার্কের দাদুর কবরের ব্যাপারেও জিজ্ঞেস করে। মঙ্ক কবরের ব্যাপারে জানতো। ও কিমকে বলে যে ওই কবর নিয়ে অনেক কথাই প্রচলিত আছে, যেমন ওই কবরের ভিতরে অনেক ধন আর মূল্যবান জিনিস আছে, আর যেই মানুষের ওটা কবর সে নর্থ কোরিয়ার সবচেয়ে ধনী মানুষ ছিল। মঙ্ক বলে আগের জমানায় গ্রেভ রবার্স হতো, যারা কবর থেকে মূল্যবান জিনিস চুরি করত, কিন্তু ওরা এই কবরটাকে ছুঁতেও পারেনি, কারণ ওরা ধরা পড়ে গেছিল। কেন কি এই কবরটা অনেক হাই র্যাঙ্কিং অফিসিয়ালের ছিল, এটাকে গার্ড করা হতো। সবাই বলে তারপর গ্রেভ রবার্সগুলো নিজের সব সরঞ্জাম এখানে রেখে নর্থ কোরিয়া পালিয়ে গেছে। মঙ্ক কিমকে গ্রেভ রবার্সদের সব সরঞ্জামগুলো দেখায়। ওখানে ওদের মাটি খোদার সরঞ্জাম ছাড়াও অনেকগুলো লোহার রড ছিল। অন্যদিকে মর্গের এমপ্লয়ি দাদুর কফিন খুলে দেয় ভিতরে কোনো মূল্যবান জিনিস পাওয়ার লালচে। তখনই ওখানে হারিম আর বঙ্গিলও এসে যায়।
কফিন খুলতেই দাদুর আত্মা হারিমের শরীর পেরিয়ে ওখান থেকে চলে যায়। হারিম বেহুশ হয়ে যায়। বঙ্গিলোকে হাসপাতালে নিয়ে যায়। ওখানে হারিমের নাক থেকে রক্ত পড়ে। ও কিমকে বলে যে কফিন থেকে দাদুর আত্মা বাইরে বেরিয়ে গেছে আর উনি অনেক রেগে রয়েছেন। দাদুর আত্মা সবচেয়ে আগে আমেরিকা গিয়ে নিজের ছেলে আর তার বউ মানে পার্কের মা বাবাকে মেরে ফেলে। অন্যদিকে হারিম কিমকে বলে কেন কি দাদুর আত্মা অনেক রেগে রয়েছে, উনি সবচেয়ে আগে খুঁজে খুঁজে নিজের বাচ্চাদের মারবে। ও কিমকে পার্কের হোটেল ওকে বাঁচানোর জন্যে যেতে বলে। আরও নিজে একটা রিচুয়াল করতে লাগে যাতে দাদুর আত্মাকে ভটকাতে পারে আর ওরা একটু সময় পেয়ে যায়। দাদুর আত্মা বঙ্গিলের ওপর ভর করে আর উনি বলেন যে আমি আমার সব বাচ্চাদের নিয়ে যাব। এটা বলেই ওনার আত্মা ওখান থেকে চলে যায়। অন্যদিকে পার্ক অনেক ভয়ানক স্বপ্ন দেখে। ও অনেক ভয় পেয়ে যায়। ওর কাছে কিমের কল আসে। কিম ওকে বলে দেয় যে দাদুর আত্মা কফিন থেকে বেরিয়ে গেছে। তখনই হঠাৎ ওর হোটেলের দরজার বাইরে কিম আসে আর ওকে দরজা খুলতে বলে। মানে ফোনেও কিম ছিল আর দরজার বাইরেও কিম ছিল। ফোনের কিম পার্কে দরজা খুলতে মানা করে কারণ দরজায় আসল কিম ছিল। আর পার্ক যার সাথে ফোনে কথা বলছিল ওটা ওর দাদুর আত্মা ছিল। দাদুর আত্মা পার্ককে জানালা খুলতে বলে। পার্ক জানালা খুলে দেয় আর জানালা দিয়ে ওর দাদুর আত্মা ভিতরে এসে যায়। কিম যখন রুমের ভিতরে আসে ও দেখে যে দাদুর আত্মা পার্কের শরীরে কবজা করে নিয়েছে। অন্যদিকে হারিম, ইয়ং আর বঙ্গিল এরা দাদুর কফিনটাকে নিয়ে ওটা জ্বালানোর জন্যে বেরিয়ে পড়ে কারণ দাদুর আত্মাকে থামানোর জন্যে এটাই একটা উপায় ছিল। কিন্তু কফিনটাকে জ্বালানোর জন্যে পার্ক বা ওর ফ্যামিলির পারমিশনের দরকার ছিল। কিম পার্ক থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করে কিন্তু পার্ক তো ওর দাদুর বশে ছিল। ও হঠাৎ করে বলতে লাগে দ্য ফক্স কাটস দ্য স্পাইন অফ দ্য টাইগার। এটা বলার পর পার্ক নিজের গলা পিছন দিকে পুরো মুড়িয়ে দেয় আর ও মারা যায়। এরপর কিম আমেরিকা ফোন করে পার্কের মা বাবার কাছে কফিন জ্বালানোর পারমিশনের জন্যে কারণ এরপর দাদু পার্কের বাচ্চার পেছনে যাবে ওকে মারার জন্যে। কিন্তু আমেরিকাতে তো দাদুর আত্মা সবাইকেই মেরে ফেলেছিল। কল ওঠানোর জন্যে কেউ বেঁচে ছিল না। এইদিকে দাদুর আত্মা ওই বাচ্চাটার কাছে অলরেডি পৌঁছে গেছিল। কিম কল করে পার্কের পিসিকে আর ওনাকে বোঝায় যে ওনার বাবার কফিন জ্বালানো অনেক জরুরি, না হলে উনি পার্কের বাচ্চাকেও মেরে ফেলবেন। অনেক চিন্তা করার পর পিসি পারমিশন দিয়ে দেয়। দাদুর কফিনটাকে জ্বালানো হয়। ওনার আত্মা আস্তে আস্তে গায়েব হয়ে যায় আর পার্কের বাচ্চা বেঁচে যায়। এখন এখানে গল্প শেষ হয় না। ওই ওয়ার্কারটা মনে আছে যে মানুষমুখী সাপ মেরে ফেলেছিল? কিম ওর সাথে দেখা করতে যায়। অ্যাকচুয়ালি ওই দিনের পর থেকে ওই ওয়ার্কারটা অনেক ভুগছিল। ও ওই সাপের ব্যাপারে কিমকে বলে। ওয়ার্কারটার চোখ থেকে রক্ত বেরোতে লাগে। ও সব জায়গায় ওই সাপই দেখতে পায়। এমন মনে হচ্ছিল যে ও অনেক বড় ভুল করে দিয়েছে ওই সাপটাকে মেরে। ওই ওয়ার্কারটা কিমকে ওই সাপের বডিটাকে খুঁজে একটা রিচুয়াল করতে বলে যাতে ও ঠিক হয়ে যায়। কিম ওই সাপের বডিটা খোঁজার জন্যে পার্কের দাদুর কবরের জায়গায় আবার যায়। ও মানুষমুখী সাপের বডি পেয়ে যায় কিন্তু ওটা দেখে ও অনেক ভয় পেয়ে যায়। তখনই ও বুঝতে পারে যে নিচে আরেকটা কফিন আছে। একটু খোদার পর ও জানতে পারে যে কফিনটা ভার্টিক্যালি গড়া আছে। ও এই ব্যাপারে হারিম, বঙ্গিল আর ইয়ংকে বলে। ওরা সবাই ওই জায়গায় পৌঁছয়। এই কফিনটা নর্মাল কফিনের থেকে অনেক বড় ছিল। এটা কোনো মানুষের কফিন লাগছিল না। কফিনটাকে ভালোভাবে সিল করা হয়েছিল যাতে কেউ খুলতে না পারে। হারিমের কফিনটাকে দেখে ঠিক লাগছিল না। ও কিমকে বলে যে এই কফিনটাকে ছেড়ে দিই, এটাকে ছোঁয়ার দরকার নেই। কিন্তু কিম ওর কথা শোনে না। ও বলে এই কফিনটাকে আমরা এমনি এখানে ছেড়ে দিতে পারি না। ওরা কফিন তো বের করে নেয় কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে ওরা পাশের টেম্পলে চলে যায় রাত কাটানোর জন্যে। কফিনটাকে একটা রুমে রাখা হয়। হারিম আর বঙ্গিল কফিনের চারদিকে চাল আর হর্স ব্লাড বিছিয়ে দেয়। হারিম অনেক ভয় পাচ্ছিল। ওকে এসব ঠিক লাগছিল না। পার্কের পিসিকে ডাকানো হয়
কিম ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে ওর বাবার কফিনের নিচে আরেকটা কফিন কেন, আর ওর বাবার কফিন এত খারাপ জায়গায় কেন দফন করা হয়েছে এটাও জানে না। কিন্তু কিম পার্কের দাদুর ব্যাপারে সবকিছু জেনে এসেছিল। ও পার্কের পিসিকে বলে যে তোমার বাবা দেশদ্রোহী ছিল, আর মনে হয় এই কারণেই কিসুনে নামের মঙ্কটা তোমার বাবাকে সাজা দেওয়ার জন্যে এই একটা খারাপ জায়গায় দফন করেছে। তখনই পার্কের পিসি বলে যে ওর বাবা দেশদ্রোহী ছিল, কিন্তু উনি কিসুনের সাহায্য করেছিল। ওই কিসুনে নামের মঙ্কটা কোরিয়ান ছিল না, জাপানিজ ছিল। এই কথা শুনে কিম আর হারিম দুজনেই শক হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন কোরিয়া আর জাপানের যুদ্ধ চলছিল, পার্কের দাদু কোরিয়ার সাথে দেশদ্রোহ করে জাপানের সাহায্য করেছিল, আর এই কারণেই পার্কের দাদু অনেক ধনী ছিল। পার্কের পিসি এটা বুঝতে পারে না যে ওর বাবা তো কিসুনের সাহায্য করেছিল, তাহলে কিসুনে ওর বাবার বডি এমন খারাপ জায়গায় কেন গাড়লো। পার্কের পিসি ওই কফিনটাকে ওদেরকে ঠিকানা লাগিয়ে দিতে বলে, এর বদলে ও ওদের টাকাও দেবে। মানুষমুখী সাপটাকে রিচুয়াল করে জ্বালানো হয়, তারপর ওরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হারিম নিজের গাড়িতে হয়। ও নিজের একটা সামন বন্ধুকে ফোন করে ওর থেকে কিসুনের ব্যাপারে জিজ্ঞেস করে। ও জানতে পারে যে কিসুনে একটা ভয়ানক তান্ত্রিক ছিল। ও মানুষই ছিল না, ও একটা শিয়াল ছিল। এবার এটা শুনে হারিমের গলা শুকিয়ে যায়, কারণ যদি কিসুনে নিজেই এত ভয়ানক ছিল তাহলে ও ওই কফিনে কাকে গেড়েছে হবে, আর এটার পেছনে ওর কি উদ্দেশ্য হবে। হারিম নিজের দিদাকে ডাকে। ওর দিদাও একটা সামন ছিল, মারা যাওয়ার পরও উনি হারিমের সাহায্য করত। অন্যদিকে বঙ্গিলকে অনেক ভয়ানক স্বপ্ন আসে। ও দেখে কি টেম্পেলের মঙ্ক ওকে বলছে যে ওর লিভার কেউ খেয়ে নিয়েছে। বঙ্গিল অনেক ভয় পেয়ে যায়। ও একটা মন্ত্র পড়ে আর ওর ঘুম ভেঙে যায়। ও মঙ্কের রুমে যায় চেক করার জন্যে, কিন্তু ওখানে মঙ্ক হয় না। একটু আগে গিয়ে ও একটা বড় জিভ দেখতে পায়, যেটা মানুষ একদম লাগছিল না। ওই জিভটা সব জানোয়ার মেরে ফেলে, আর তারপর ও ওই মঙ্কটাকে মারছিল। বঙ্গিল এই কথাটা হারিমকে গিয়ে জানায়। হারিম যখন যেতে লাগে ওর দিদা ওর হাত ধরে নেয়। এমন লাগছিল যে দিদা চাইতো না যে হারিম ওখানে যায়। হারিম আর বঙ্গিল ওই রুমে পৌঁছায় যেখানে কফিন রাখা হয়েছিল। ওরা দেখে যে কেন কি ডোর লক ছিল, ওই কফিনের জিভটা ছাদ ভেঙে বেরিয়ে গেছিল। হারিম বঙ্গিলকে সবাইকে ডাকতে পাঠায়। হারিম কফিনের ভেতর থেকে একটা সামুরাই হেলমেট পায়, যার মানে কফিনের ভিতরে একটা সামুরাইয়ের আত্মা ছিল। সামুরাই জাপানিজ ওয়ারিয়রকে বলা হয়। তখনই ওখানে ওই সামুরাইটা এসে যায়। হারিম অনেক ভয় পেয়ে যায়। ওই সামুরাইটা জিজ্ঞেস করে এখানে কোনো মানুষ এসেছে কি। হারিম নিচে বসে যায় আর বলে না, এখানে কোনো মানুষ নেই, আমি তো আপনার সেবক। সামুরাই বলে যদি তুমি আমার সেবক তাহলে আমার জন্যে মাছ এনেছো। হারিম ভয়ের চোটে কাঁপছিল, ওর মুখ থেকে আওয়াজ বেরোচ্ছিল না। সামুরাই রাগের চোটে বলে তুমি আমার কথা শুনতে পারছো না নাকি। ও রাগে একটা মানুষের মাথা হারিমের দিকে ফেলে। হারিম কাঁপতে কাঁপতে বলে যে না, আমার কাছে এখন তো মাছ নেই, কিন্তু আপনার জন্যে আমি নিয়ে আসছি। সামুরাইয়ের হারিমের ওপর সন্দেহ হয়। ও ছাদ দিয়ে দেখে নেয় যে হারিম একটা মানুষ। হারিম পালাতে লাগে। সামুরাই ওর পেছনে যায়। তখনই বঙ্গিল এসে একটা লোহা সামুরাইয়ের পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু ওটা দিয়ে সামুরাইয়ের কিছু হয় না। সামুরাই বঙ্গিলের পেটে নিজের হাত ঢুকিয়ে দেয়। অনেক রক্ত বয়ে যায় আর বঙ্গিল নিচে পড়ে যায়। তারপর সামুরাই হারিমের দিকে এগোয়। হারিম পিছনে যেতে যেতে মন্দিরের ভিতরে এন্টার করে যায়, তাই সামুরাই ওকে কিছু করে না। তখনই ও আগুনের গোলায় ট্রান্সফর্ম হতে লাগে। কিম আর ইয়ংও ওখানে এসে যায়। সামুরাই আগুনের গোলায় বদলে ঘুরতে লাগে আর ওখান থেকে চলে যায়। বঙ্গিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিম হারিম থেকে ক্ষমা চায়, কেন কি হারিম ওকে মানা করেছিল, কিন্তু কিম ওর কথা শোনেনি আর কফিন বের করেছে। হারিম বলে এই সামুরাই কোনো সাধারণ আত্মা না, এটা অনেকই ভয়ানক আত্মা। এটাকে হারানো যাবে না, কিছু জিনিস দিয়ে এই আত্মাটা জড়িত আছে। তখনই ওখানে ডাক্তার আসে আর বলে যে বঙ্গিলের অ্যাবডোমিনাল অর্গেনসে অনেক ব্যথা লেগেছে, অনেক রক্তও বেরিয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা স্পাইনে ইনজুরি এসছে।
স্পাইন ইঞ্জুরির শুনে কিমের মনে পড়ে যে মরার আগে পার্ক বলেছিল, দ্য ফক্স কাটস দ্য স্পাইন অফ দ্য টাইগার। কিম ওই মঙ্কের টেম্পলে যায় যাকে সামুরাই মেরে ফেলেছিল। ও গ্রেভ রবার্সদের সরঞ্জামগুলো দেখে, ওখানেও একটা ডায়েরি পায়। এখানেও জানতে পারে যে ওরা গ্রেভ রবার্স ছিল না, ওরা দেশভক্ত ছিল। ওরা জমিন খুদে খুদে লোহার ডান্ডা বের করছিল। এই লোহার ডান্ডাগুলো কিসুনে গেড়েছিল যাতে কোরিয়ার ডেভেলপমেন্ট না হয়। গ্রেভ রবার্সরা লাস্ট রড বের করার জন্যেই পার্কের দাদুর কবর খুঁড়তে চেয়েছিল, কিন্তু তার আগেই ওরা ধরা পড়ে গেছিল। কিম পার্কের দাদুর কবরের জায়গাটাতে যায় আর ও লাস্ট রড খোঁজার জন্যে খুঁড়তে লাগে। অন্যদিকে হারিম নিজের দুটো সামন বন্ধুকে ডেকে বঙ্গিলের ওপর রিচুয়াল করায়। বঙ্গিল ওই সামুরাইয়ের বসে ছিল। ও ওই সামুরাইটাকে নিজের মালিক বলে। বঙ্গিল বলে যে ওর মালিক যুদ্ধে হাজার মানুষকে মেরে মহান বেনে গেছে। হারিম ওকে জিজ্ঞেস করে, তোমার মালিক এখন কোথায়? বঙ্গিল ওই সেম ল্যাটিটিউড আর লঙ্গিটিউড বলতে লাগে যেটা পার্কের দাদুর কবরের পাথরে লেখা ছিল। ও বলে যে ওর মালিক ওই কবরের জায়গাটাকে গার্ড করছে। অন্যদিকে কিম মেটাল ডিটেক্টর দিয়ে জানতে পারে যে ওখানে লোহার রড তো অবশ্যই আছে। আরও ক্ষুধার পর ও ওখানে ওই সামুরাই দেখতে পায়। ও অনেক ভয় পেয়ে যায়। এর মানে সত্যিই সামুরাই ওই জায়গাটাকে প্রোটেক্ট করছিল। বঙ্গিলের অবস্থা দেখে হারিমের সামন বন্ধু ওকে এই কেসটা ছেড়ে দিতে বলে, কারণ এটা অনেক রিস্কি কাজ ছিল। কিন্তু হারিম বঙ্গিলকে এমনি ছেড়ে দিতে রাজি ছিল না। কিম ইয়ংকে পুরো ঘটনা বলে। ইয়ং ওকে জিজ্ঞেস করে, কিন্তু তুমি ওখানে একলা কি করতে গেছিলে? কিম বলে যে পার্ক মরার আগে বলে গেছিল, দ্য ফক্স কাটস দ্য স্পাইন অফ দ্য টাইগার। ফেংশুইয়ে ওই জায়গার শেপটাকে টাইগারের সাথে কম্পেয়ার করা হয়েছে। কবরের পাথরেও ল্যাটিটিউড আর লঙ্গিটিউড লেখা ছিল। আর হারিম বলেছিল যে কিসুনে মানুষ ছিল না, ও একটা শিয়াল ছিল। এই সবের মানে এটাই বের হয় যে ওই কিসুনে নামের ফক্স মানে শিয়ালটা ওই কবরের জায়গায় একটা লোহার রড গেড়ে রেখেছে যাতে কোরিয়ার ডেভেলপমেন্ট না হয়। অন্য রডগুলো তো গ্রেভ রবার্সরা বের করে নিয়েছিল, কিন্তু এটাই বের করার আগেই ওরা ধরা পড়ে গেছিল। কিম সব কথা হারিমকে জানায়। হারিম জিজ্ঞেস করে, কিন্তু পার্কের দাদুর কবরের নিচেই কিসুনে লোহার রডটা কেন গেড়েছে? কিম বলে, গ্রেভ রবার্সদের থেকে ওই রডটাকে বাঁচানোর জন্যে কিসুনে এমন করেছে। কেন কি পার্কের দাদু একটা হাই র্যাঙ্কিং অফিসিয়াল ছিল, ওর কবরটাকে গার্ড করা হতো। এরই জন্যে গ্রেভ রবার্সরা লাস্ট রড বের করতে পারেনি। ইয়ং বলে, চলো এসব তো বুঝে গেলাম, কিন্তু ওই সামুরাই ও ওখানে কি করছে? তখন হারিম বলে যে ও ওই জায়গাটাকে গার্ড করছে, কারণ এই কথাটা বঙ্গিলও বলেছিল। কিম হারিমকে ওই লোহার রডটা বের করার জন্যে সাহায্য করতে বলে, কিন্তু ইয়ং এটা করার জন্যে রাজি হয় না। ও কিমকেও এসব করতে মানা করে। কিম ওকে বোঝায় যে এটা করা আমাদের জন্যে আর আমাদের ফিউচার জেনারেশনের জন্যে অনেক জরুরি। কিম হারিমকে বোঝায় যে তুমি বলছিলে না যে ওই সামুরাইটা ওই জায়গাটাকে গার্ড করছে? যদি আমরা ওই লোহার রডটাকেই বের করে দিই তাহলে ও গার্ড কাকে করবে? তখন বঙ্গিলও ঠিক হয়ে যাবে। ইয়ং বলে, যদি ওই সামুরাইটা ওই লোহাটাকে গার্ড করছে তাহলে আমরা ওটাকে বের কি করে করব? হারিম বলে, আমরা সামুরাইকে শেষ করতে পারবো না, কেন কি ও অনেক শক্তিশালী, কিন্তু আমি ওকে কিছুক্ষণের জন্যে ভটকাতে পারি। ততক্ষণ তোমরা সময় পেয়ে যাবে ওই রডটা খুদে বার করার জন্যে। তখনই বঙ্গিলের অবস্থা খারাপ হতে লাগে। ডাক্তার ওর ড্রেসিং চেঞ্জ করে। তখনই হারিম নোটিস করে যে বঙ্গিলের বডিতে মন্ত্রের ট্যাটু বানানো ছিল, আর সামুরাই বঙ্গিলকে ওই জায়গায় মেরেছিল যেখানে ট্যাটু ছিল না। পরের দিন ওরা তিনজন নিজের পুরো শরীরে ওই মন্ত্রটাই লিখিয়ে নেয়। সামুরাইকে ওই জায়গা থেকে বার করার জন্যে ওরা ওই জায়গার আশেপাশে মাছ বিছিয়ে দেয়। অন্যদিকে কেন কি বঙ্গিল সামুরাইয়ের বসে ছিল, হারিম নিজের ওই দুটো সামন বন্ধুকে ডেকে নেয় ওর রক্ষা করার জন্যে। ওরা নিজেদের সাথে একটা মুরগিও রাখে, যাতে কোনো অসুবিধা হলে ওই মুরগিটাকে বলি দেওয়া যায়। ওইদিকে কিমার ইয়ং সামুরাইয়ের বাইরে বেরোনোর ওয়েট করছিল। মাছের গন্ধ পেয়ে সামুরাই বাইরে বেরোয়।
ও মাছ খেতে খেতে হারিমের কাছে পৌঁছায়। সামুরাইয়ের বাইরে বেরোনোর পর কিম আর ইয়ং লোহার রড খোঁজা শুরু করে দেয়। ওইদিকে হারিম একটা বড় গাছের পেছনে লুকিয়ে সামুরাইয়ের সাথে এমনভাবে কথা বলে যেমন নাকি ও ওই জঙ্গল আর পাহাড়ের রানী, নাকি কোনো মানুষ। ও সামুরাইকে বলে এই পাহাড় আর জঙ্গল আমার, আর তুমি এখানকার শান্তি ভঙ্গ করছো। সামুরাই বলে আমি এখানকার শান্তি কি করে ভঙ্গ করছি, এখানে তো যুদ্ধ চলছে না। কেন কি ওই সামুরাইটা একটা জাপানিজ সোলজার ছিল আর ওর মৃত্যু যুদ্ধে হয়েছিল, তাই ও ভাবছিল যে যুদ্ধ এখনো চলছে। হারিম ওকে বলে যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে। সামুরাই চিল্লিয়ে বলতে লাগে না, যুদ্ধ শেষ হয়নি। হারিম সামুরাইকে জিজ্ঞেস করে কি বলতে চাও তুমি। সামুরাই বলে আমাকে এখানে ওই ফক্স কিসুনে নিয়ে এসেছে যুদ্ধের জন্যে। হারিম বলে কিন্তু যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আর এখানে তোমার কোনো কাজ নেই। অন্যদিকে অনেক খোঁজার পরও কিম আর ইয়ং ওই লোহার রডটা পায় না। সামুরাই হারিমকে বলে তোমার জন্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আমার জন্যে হয়নি। ওই ফক্স কিসুনে আমাকে মন্ত্র দিয়ে বেঁধে এই জায়গায় রেখে গেছে এটা প্রোটেক্ট করার জন্যে, আর এখন এটাই আমার কাজ। তখনই সামুরাই জেনে যায় যে হারিম একটা মানুষ, ওকে মারার জন্যে এগোয়। কিন্তু হারিমকে বাঁচাতে ওর দিদা এসে যায়। সামুরাই ওর দিদাকে দেখে কিছু করতে পারে না। হারিম পালিয়ে যায়। পালাতে পালাতে ওর ইয়ংয়ের সাথে দেখা হয়। ইয়ং ওকে বলে যে ওরা লোহার রড খুঁজে পায়নি। তখনই ওরা দেখে যে সামুরাই আগুনের গোলা বেনে দাদুর কবরের জায়গাটায় ফেরতে যাচ্ছে, কিন্তু কিম তো এখনো ওই জায়গাটাতেই ছিল। সামুরাই কিমের পেটে নিজের হাত ঢুকিয়ে দেয়। ওখানে হারিম আর ইয়ং আসে। ওরা সামুরাইয়ের ওপর হর্স ব্লাড ফেলে দেয়। সামুরাইয়ের গা জ্বলে যায় আর ও কিমকে ছেড়ে দেয়। কিম বুঝে যায় কেন কি ওখানে ওরা কোনো লোহার রড পায়নি, এর মানে লোহার রডটা সামুরাইয়ের ভিতরেই হবে, যেটাকে ও প্রোটেক্ট করছে। হারিম আর ইয়ং যখন কিমের কাছে যায়, সামুরাই ওদের গলা ধরে নেয়। ওরা দুজনই সামুরাইয়ের সামনাসামনি থাকে। তখনই একটা ফ্ল্যাশব্যাক আসে, আর এখানে আমরা জানতে পারি যে ওই মঙ্ক কিসুনে একটা তলোয়ার জ্বালিয়ে ওর মধ্যে মন্ত্র ফুঁকে ওই তলোয়ারটাই সামুরাইয়ের শরীরে সিল করেছিল, আর এই কারণেই ওর কফিনটাও ভার্টিক্যালি গড়া হয়েছিল। সিন আসে প্রেজেন্টে। কিম নিজের ফেংশুইয়ের নলেজ কাজে লাগায়। কেন কি সামুরাইয়ের ভিতরে আগুনে জ্বালানো লোহা ছিল, আগুনের অপোজিট হয় জল, মানে এই কেসে হলো রক্ত, আর লোহার অপোজিট হয় কাঠ। ও একটা কাঠের ডান্ডা নিজের রক্ত দিয়ে ভিজিয়ে সামুরাইকে মারে। সামুরাইয়ের ব্যথা লাগে। ও হারিম আর ইয়ংকে ছেড়ে দেয়। তারপর কিম ওই কাঠের ডান্ডা দিয়ে সামুরাইকে মারতে থাকে, আর সামুরাই শেষ হয়ে যায়। ওইদিকে বঙ্গিলও সামুরাইয়ের বশ থেকে মুক্তি পেয়ে যায়। কিমকে হাসপাতালে নিয়ে যাওয়ানো হয়। ও বেঁচে যায়। বঙ্গিলও ঠিক হয়ে যায়। সবাই আগের মতো নিজের নিজের জীবন যাপন করতে শুরু করে দেয়। কিন্তু সবারই মনে ওই সামুরাইটাকে নিয়ে একটা ট্রমা রয়ে যায়। লাস্ট সিনে দেখানো হয় যে কিমের মেয়ের বিয়ে হচ্ছে। হারিম, বঙ্গিল আর ইয়ং এরা তিনজনও এই বিয়েতে ছিল, আর এরই সাথে গল্পটা শেষ হয়ে যায়।